হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2025 এর অঙ্কের যে 16 নম্বর সেট আছে, এটা যশোডাঙ্গা হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে একের এক দাগে আছে, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 5,500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে এখানে অমল বিমল কত লাভ পেল তার অনুপাত বের করব। এই লাভের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হওয়ার কথা। আর এখানে কিছু টাকা মানে এক্স টাকা ধরে নেব। তাহলে এই দুই অনুপাত এবং মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত পরপর সমান হবে, সমান লিখবো, সেখান থেকে সমাধান করে এক্সের মান বের করব। তাহলে প্রথম কাজ হবে এখানে কার কত লাভ হলো বা কে কত লাভ পেলো সেই লাভের পরিমাণটা বের করে নেওয়া। তো এখানে আছে মোট লাভ হয়েছে 69 টাকা আর বিমল পেয়েছে 46 টাকা। তাহলে অমল কত পেল দেখে নিই। বিমলের লভ্যাংশ সমান 46 টাকা, অতএব অমলের লভ্যাংশ সমান 69 মাইনাস 46 টাকা সমান 23 টাকা। তাহলে অমল ও বিমলের লভ্যাংশের অনুপাত সমান 23:46। তাহলে 23 দিয়ে ভাগ করলে 1:2। তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য আর বিমল কিছু টাকা। তাহলে বিমল মনে করি এক্স টাকা, মনে করি বিমলের টাকার পরিমাণ সমান এক্স টাকা। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত তাহলে অমল দিয়েছে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু 9, আর বিমল দিয়েছেন এক্স টাকা 6 মাসের জন্য, তাহলে এক্স ইন্টু 6 সমান 5 নং 45 ইস টু 6x সমান, যদি 3 দিয়ে ভাগ করি 3 15 45, আর এখানে হবে 2x। এবার 2 দিয়ে ভাগ করলে 150 অর্থাৎ 750, 1500 এর হাফ 750 ইস টু এক্স। তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হবে। এটা মূলধনের অনুপাত, এটা না, এটা লভ্যাংশের অনুপাত, এটা মূলধনের অনুপাত। এখানে সমান লিখে এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। প্রশ্নানুসারে 750/x সমান 1/2। বজ্রগুণ করলে পাই এক্স এককে এক্স, 750-এর ডবল, এটা হবে 1500। তাহলে অতএব এখানে এক্স টাকা ধরেছিলাম, বিমলের টাকার পরিমাণ এক্স টাকা ধরেছিলাম। তাহলে এখানে আছে কি, এখানে আছে ব্যবসায় বিমলের মূলধন কত। অতএব বিমলের মূলধন সমান 1500 টাকা। দুই জায়গায় আছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 6 হলে এক্স এর মান কত হবে। এক্স সমানুপাতি ওয়াই আছে, এখান থেকে বলতে পারবো এক্স সমান কে ওয়াই। তাহলে বা
প্রথম শর্ত দেওয়া আছে x সমান 2 এবং y সমান 8, তাহলে 2 সমান k ইন্টু 8, যেহেতু x সমান 2 ও y সমান 8 সেই জন্য এটা লিখেছি। তাহলে বা এখান থেকে পাই k সমান 2 আর তার নিচে 8 হবে, তাহলে 2/8 সমান 2 1 কে 2, 2 দুগুণ 4 দুগুণ 8 সমান 1 এর 4 k সমান, তাহলে x সমান ky ছিল, অতএব x সমান 1 এর 4 y। এরপরে বলা আছে যে y সমান 16 হলে x এর মান কত? y সমান 16 হলে x সমান 1 এর 4 ইন্টু y, y এর জায়গাতে 16 লিখব 4, তাহলে অতএব x সমান 4। তিন দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC সমান 120 ডিগ্রি, BAC এর মান কত হবে? তাহলে এটা অকেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, তারপরে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ADC 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাহলে BAC এর মান কত? BAC অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমরা এটা 120 ডিগ্রি মানে বি কোণ পেয়ে যাব। এরা বৃত্তস্থ কোণের এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই দুটো মিলে এই দুটো পরস্পর সম্পূরক বি আর ডি কোণ মিলে 120 ডিগ্রি হলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা হবে 90 ডিগ্রি। এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছি, এবিসি এর এটা পেয়েছি 60 ডিগ্রি, এটা পেয়েছি 90 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাব, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করবো আর 60 ডিগ্রি বিয়োগ করবো। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। চার দাগে আছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে লেখা যায় বা cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 আর নিচে 2 আসবে, তাহলে 1/2, আর আমরা জানি cos 60 ডিগ্রিতে 1/2 হয়, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বা থিটা সমান 60 ডিগ্রি বাই 3, আর এটা হবে 20 ডিগ্রি। পরবর্তী আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত বলা আছে, কিন্তু ব্যাসার্ধ জানা নেই, তাহলে ব্যাসার্ধ x ধরবো আর y ধরবো। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে x একক ও y একক, তাহলে এখানে দেওয়া আছে আয়তনের অনুপাত, অর্থাৎ 4/3 পাই এক্স কিউব বাই 4/3 পাই ওয়াই কিউব, এই অনুপাতটা দেওয়া আছে 27/8। আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ 4 পাই এক্স স্কোয়ার বাই 4 পাই ওয়াই স্কোয়ার, এটা বের করতে হবে। তো এক্স আর ওয়াই ধরেছি, তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই এক্স কিউব
বাই 4/3 পাই ওয়াই কিউব, এর মান আছে 27/8। এখান থেকে বলা যায় 4 পাই পাই কেটে দিলাম, 4/3 কেটে দিলাম, এক্স কিউব বাই ওয়াই কিউব অর্থাৎ এক্স বাই ওয়াই হোল কিউব সমান 3/2 তার হোল কিউব। তাহলে উভয় পক্ষকে ঘনমূল করলে এক্স বাই ওয়াই সমান 3/2 পাই। এখন আমাকে এটা আনতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার আগে 4 পাই গুণ আছে, তাহলে উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 3 3 9 আর 2 2 4। এখন এটা আনতে গেলে আমাকে এই বাদিকের লব এবং হরকে 4 পাই দিয়ে গুণ করতে হবে। 4 পাই এক্স স্কোয়ার বাই 4 পাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4। অতএব বক্রতলের ক্ষেত্রফল অনুপাত সমান 9:4। 6 আছে 30 34 35 36 37 38 39 40, ততে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? তাহলে এখন যে অবস্থায় আছে কত মধ্যমা আছে দেখে নিই। তাহলে এখানে আছে, এখানে সংখ্যাগুলোকে না লিখে এখান থেকে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে n সমান 8, এখানে n সমান 8। তাহলে জোড় সংখ্যা হলে কী করতে হয় নিশ্চয় আমরা জানি, এটি জোড় সংখ্যা। অতএব আমাকে n/2 বের করতে হবে, এটা সমান 8/2 অর্থাৎ 4, আর n/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ বাই 2। চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ বাই 2। এখানে চতুর্থ পদ গুনে নিই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর এটা পঞ্চম। তো এটা চতুর্থ এটা পঞ্চম, তাহলে 36 প্লাস 37 সমান 36 প্লাস 37/2 সমান 73/2। আর এটা হবে 36 2 72, এখানে আছে 73, তাহলে 36.5 এটা হলো। এবার 35 না থাকলে, 35 না থাকলে কী হতো দেখো, এখানে 35 না থাকলে আমরা 35কে বাদ দিয়ে গুনবো, 1 2 3 4 5 6 7, 7খানা পদ হচ্ছে তখন। তাহলে 35 না থাকলে n সমান 7। তাহলে আমাকে বের করতে হবে n প্লাস 1/2 সমান 7/2, 7 প্লাস 1/2 সমান 8/2 সমান 4, অর্থাৎ তখন মধ্যমা হতো চতুর্থ পদ। তাহলে এখান থেকে গুনে দেখি যে 35 না থাকলে চতুর্থ পদ কত হয়। প্রথম দ্বিতীয় এটা নেব না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে চতুর্থ পদ 37 হতো, 37। তাহলে মধ্যমা আগে ছিল 36.5, এখন হচ্ছে 37। তাহলে মধ্যমার বৃদ্ধি পেল সমান 37 মাইনাস 36.5 সমান 0.5। তারপরে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ হবে। তাহলে আমরা আগে সুদ বের করে নেব। সুদের আমরা জানি যে i সমান PRT/100। তো এই সূত্রটা মাথায় রেখে আমরা লিখব কি, যে i সমান p এর মান দেওয়া আছে এখানে 2p, তারপরে r এর মান দেওয়া আছে r/2, তো t এর মান এখানে t দেওয়া আছে, আর নিচে লিখলাম 100, 2 2 কেটে দিলাম, তাহলে সমান PRT/100। অতএব সুদাসল সমান, তাহলে আসল 2p টাকা, তার সাথে সুদটা যোগ করতে হবে PRT/100, তাহলে শূন্যস্থানে হবে এই যে PRT/100।
x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তাহলে মধ্য সমানুপাতি সমান x, অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি প্রথম আছে x+2, তারপরে মাঝখানে আছে x, এটা হবে সমানুপাত। তাহলে বাই করে লিখলে x+2/x সমান x/x-3, বজ্রগুণ করলে পাই এর সাথে এর গুণ, অর্থাৎ x+2 এর সাথে x-3 গুণ x আর x গুণ করলে x স্কোয়ার। তাহলে বাদিকটা গুণফল হচ্ছে x আর x, x স্কোয়ার, x এবং -3 -3x, 2 এবং x, তাহলে +2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 সমান x স্কোয়ার, বা -3x + 2x হয়ে গেল -x, -6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাই -x ইজ ইকুয়াল টু 6 বা x ইজ ইকুয়াল টু -6, তাহলে x এর মান হবে -6। এখানে আছে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি প্লাস sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এর মান কত? sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি সমান sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু সেককে আমরা 1/cos লিখতে পারি 1/cos 78 ডিগ্রি, কোসেককে 1/sin লিখতে পারি 1/sin 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু 1/, এখানে আমরা 78 ডিগ্রির জায়গাতে 90 ডিগ্রি - 12 ডিগ্রি লিখতে পারি, আর 1/sin 72 এর জায়গাতে 90 ডিগ্রি - 18 ডিগ্রি সমান sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু 1/cos 90 ডিগ্রি - থিটা, এটা হবে sin থিটা, অর্থাৎ sin 12 ডিগ্রি ইন্টু এটা 1/cos sin 90 ডিগ্রি - থিটা, এটা হবে cos থিটা। তাহলে cos 18 ডিগ্রি কেটে দিলাম, sin 12 ডিগ্রি কেটে দিলাম, তাহলে এখানে 1 আসছে উত্তর। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলা হয়, এটা সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলা হয়। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে মনে করি লম্ববৃত্তাকার চোঙটা এরকম, তাহলে এখানে চোঙটা এঁকে নিলাম। তাহলে এখানে চোঙটির ব্যাস বলা আছে, ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এখান থেকে এ পর্যন্ত 3 সেন্টিমিটার, তারপরে উচ্চতা 4 সেন্টিমিটার, এটা 4, তাহলে দণ্ড রাখা যাবে এটা এই, এটা উচ্চতা, এখানে এ ধরলাম, এখানে বি ধরলাম, এখানে সি ধরলাম, এবিসি সমকোণী ত্রিভুজ, আর এসি তার অতিভুজ ত্রিভুজ, যার অতিভুজ, আর এই কোণটা 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান আমরা বলতে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব এখানে 4 আছে, 4 স্কোয়ার প্লাস ভূমি এখানে 3 আছে, 3 স্কোয়ার সেন্টিমিটার সমান 4 × 4 = 16, 3 × 3 = 9 সেন্টিমিটার সমান রুট 25 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল যে
যে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডায়মান না, ওটা দণ্ড হবে, দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য এখানে 5 সেন্টিমিটার, শূন্যস্থানে 5 বসবে। তারপরে আছে x1 x2 x3 ডট 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 xn এর গড় x বার হলে ax1 ax2 x বার ax3 ডট 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 axn এর গড় কত হবে? তাহলে প্রথমে যে তথ্য দেওয়া আছে 2-এর 6-তে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn এর গড়, এখানে n সংখ্যক এভাবে পদ আছে, তাহলে বাই n ইজিক্যাল টু x বার, এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে ax1 প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট 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 প্লাস axn বাই n এর মান বের করতে হবে। তাহলে যদি a কমন নিই, a কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn বাই n সমান a দিলাম, আর এটা বাই n এর মান x বার, তাহলে এটা উত্তর হবে ax বার। সত্য বা মিথ্যা লিখো যে কোনো 5টি। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছর, দ্বিতীয় বছর ও তৃতীয় বছরে সরল সুদের এই বছরে সুদের হার যথাক্রমে R1% R2%, R1% R2%, 2 আর 3% হয়, তবে পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধিমূল, আচ্ছা এটা মিথ্যা আছে, এটা হবে না। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 0। দেখা যাক কত আসে সরলতম মান। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সমান সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 মাইনাস থিটা, এটা হবে সাইন 12 ডিগ্রি, আর এটার মান 0। এরপরে আছে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা সত্য, তাহলে এটা সত্য, এটা সত্য। x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখা যাক, এখানে নিরূপক বের করতে হবে। x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে a 1, b সমান 1, c সমান 1, অতএব নিরূপক সমান b² মাইনাস 4ac সমান b এর জায়গাতে 1 বসালাম, 4a1 co1 1 মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে নিরূপক লেস দ্যান 0 বেরিয়েছে, মাইনাস বেরিয়েছে, নিরূপক লেস দ্যান 0, অতএব বীজদ্বয় বাস্তব হবে না, বীজদ্বয় কাল্পনিক। এরপরে 3-এর 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে এটা একটা শঙ্কু আঁকলাম, এটা শঙ্কুর ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, আর এটা উচ্চতা, সবসময় একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে এটা সত্য। তারপরে আছে 3-এর 6, 3-এর 6তে আছে 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু মান 9। তাহলে যে সংখ্যাটি বেশিবার আছে বা যে সংখ্যার ফ্রিকোয়েন্সি বেশি বা যে সংখ্যার পরিসংখ্যা বেশি, সেটা হলো সংখ্যাগুরু মান। তাহলে 2 যেমন আছে 2 আছে একটা, 3-এর পরিসংখ্যা হচ্ছে 2টো, 4 আচ্ছা 9-এর পরিসংখ্যা 3টে, আর 10-এর পরিসংখ্যা 1।
3 6 7, তাহলে এখানে 7খানা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। তাহলে দেখা যাচ্ছে 9-এর পরিসংখ্যা বেশি, 9-এর পরিসংখ্যা বেশি, সেই জন্য সংখ্যাগুরু মান 9। 9-এর পরিসংখ্যা বেশি, অতএব সংখ্যাগুরু মান সমান 9। এরপরে 4-এর 1। 292 টাকার একদিনের সুদ 5 টাকা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো I সমান PRT/100, এটা হলো সূত্র। তো এখানে কি কি দেওয়া আছে? I সমান P সমান R সমান T সমান, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে R এর মান বের করতে হবে। আর I সমান, এটা সুদের পরিমাণ 5 পয়সা, 5 পয়সা। আমরা যেহেতু এই সূত্রে এই P এবং R এর একক টাকা, সেই জন্য R এর একক টাকা, এই P এর একক টাকা, তাহলে 5 পয়সাকে 100 দিয়ে ভাগ করে টাকাতে পরিণত করব। তারপরে P অর্থাৎ আসল, এটা 292 টাকা। তারপরে একদিনের সুদ, T সমান 1 দিন। তো যেহেতু বছর এককে ব্যবহার করা হয়, তাহলে 1কে 365 দিয়ে ভাগ করব। তাহলে এবার I সমান PRT/100 লিখব। এখান থেকে বজ্রকরণ করে পাই PRT সমান 100I বা R সমান 100I/PT। তাহলে বা R সমান 100 ইন্টু I এর মান আছে এখানে 5/100। তারপরে PT, P এর মান আছে 292 আর T এর মান 1/365। তাহলে এটাকে সরল করে লিখলে পাই 100 ইন্টু 365 ইন্টু 5, আর নিচে আছে 292 ইন্টু 100। তাহলে 100 100 কেটে দিলাম উপর নিচে, আচ্ছা 292 এবং এখানে 365 আছে। 365কে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 5 7 35, 3 5 15, 73 আসছে। এখন 73কে 292 করা যাবে। 73কে 4 দিয়ে গুণ করি, 3 4 12 2 হাতে 1, 4 7 28 29। তাহলে 73 দিয়ে যদি কাটি এটা হবে 5, আর এখানে 73 দিয়ে কাটলে হবে 4। তাহলে 5 5 25, 25/4, 25/4 অর্থাৎ 4 দিয়ে 25কে ভাগ, 4 ছক 24, 1 দশমিক নিয়ে 0, 4 2 8, 4 5 20। তাহলে এরকম হতে পারে যে অতএব সুদের হার সমান 25/4%, বা বলতে পারি 6.25%, বা বলতে পারি এখানে যখন 24 1 হয়েছিল 1/4, 6 পূর্ণ 1/4%ও বলতে পারি। এরপরে আছে 4-এর 2। কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 1/7:1/4, বছরের শেষে 11,000 টাকা লাভ হলে লভ্যাংশের অনুপাত কত হবে? অর্থাৎ এই দুইয়ের অনুপাতকে সরল অনুপাতে প্রকাশ করে নিতে হবে। তাহলে মূলধনের অনুপাত সমান 1/7:1/4। 4 আর 7 লসাগু, 4 7 28। তাহলে 1/7কে 28 দিয়ে গুণ, আর 1/4কে 28 দিয়ে গুণ। তাহলে 4 7 28 4,
এটা 7, তাহলে সমান হলো 4:7। এটা হলো মূলধনের অনুপাত, এখানে কিন্তু লভ্যাংশের অনুপাত, অতএব লভ্যাংশের অনুপাত সমান 4:7। নেক্সট আছে x² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপর বীজটির দ্বিগুণ হলে 2b² = 9ac প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে এখানে ধরি লিখব, ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও এর দ্বিগুণ অর্থাৎ 2 আলফা। তাহলে অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা এটা সমান -b/a, বা এখান থেকে পাই 3 আলফা সমান -b/a, বা এখান থেকে পাই আলফা সমান 3 দিয়ে ভাগ করছি উভয় পক্ষকে, তাহলে -b/3a, এটা হলো আলফা। আবার বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 3 আলফা এটা সমান c/a, বা এখান থেকে পাই 3 আলফা স্কোয়ার সমান c/a, বা আলফা স্কোয়ার সমান c/3a। তো আলফা সমান এটা পেয়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব আলফা স্কোয়ার সমান c/3a, তাহলে আলফার জায়গাতে -b/3a বসিয়ে দিতে পারি। -b/3a আমি এটা আলফার জায়গাতে বসালাম, স্কোয়ার আছে সমান c/3a, বা মাইনাস মাইনাসে প্লাস b²/9a² সমান c/3a। এখন আমাকে আনতে হবে b² সমান 2b² সমান 9ac। তাহলে তাই যদি আনতে হয় তো 3ab² বজ্রগুণ করছি, 3ab² সমান 9a²c, 9a²c। এখান থেকে বলা যায় বা b² সমান 9a²c বাই 3a, 3 3 9, তাহলে আচ্ছা এটা অ্যাকচুয়ালি দ্বিগুণ 2 ছিল, বা এখান থেকে পাই 2b² সমান বাদিককে এ দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিককে 9ac বাই a ভাগ করলাম, বা 2b² সমান 9ac। এটা প্রমাণ করা ছিল, তাহলে এখানে প্রুভড লিখতে হবে। এরপরে 4-এর 4, 4-এর 4-এ আছে x সমানুপাতি y, y সমানুপাতি z ও z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ভেদ ধ্রুবক তিনটি k1 k2 ও k3 ধরতে হবে। ধরি ভেদ ধ্রুবক তিনটি k1 k2 ও k3। তাহলে প্রথমে আছে x সমানুপাতি y, এখান থেকে লেখা যায় বা x সমান k1y বা k1 সমান x/y। তারপর আছে y সমানুপাতি z বা y সমান k2z বা k2 সমান y/z। তারপর আছে z সমানুপাতি x বা z সমান k3x বা k3 সমান z/x। অতএব k1 ইন্টু k2 ইন্টু k3 সমান x/y ইন্টু y/z ইন্টু z/x সমান 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল
সমান 1। এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। এরপরে 4-এর 5। এখানে 5-এ আছে 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার, জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম। তো ব্যাসার্ধ 17 সেন্টিমিটার আর একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার। এটা হলো একটি জ্যা, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব 8, এটা 8। এটা 8 সেমি। তারপরে 8-13 বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার, ওবি 17 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা, এবি জ্যা, অতএব আচ্ছা ওপি এবি এর উপর লম্ব, অতএব আচ্ছা ওবিপি, ত্রিভুজ ওবিপি একটি সমকোণী ত্রিভুজ। যার লম্বকে আমি ওপি ধরছি, এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, ভূমিকে বিপি ধরছি, বিপি বের করতে হবে, আর অতিভুজকে ওবি ধরছি। এটা সমান দেওয়া আছে 17 সেমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বা ওবির মান 17 দেওয়া আছে, 17 স্কোয়ার সমান ওপির মান 8 দেওয়া আছে, 8 স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার বা 17, সুতরাং 1 8 9, 8 8 64 প্লাস বিপি স্কোয়ার। তাহলে এখান থেকে পাই বিপি স্কোয়ার সমান 1 8 9 মাইনাস 64। না, এটা 2 8 9, এখানে হলো 5 2 2 সমান 2 2 5 আর 2 2 5 এর মান হলো 15 স্কোয়ার। বিপি স্কোয়ার সমান যদি 15 স্কোয়ার হয়, অতএব বিপি সমান 15, বিপি সমান 15। তাহলে এখানে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যায়ের দৈর্ঘ্য 15 এর ডবল, 15 ইন্টু 2 সেমি সমান 30 সেমি। এরপরে 2 এর 6, না 4 এর 6, 4 এর 6তে আছে একটি বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি বিএ এবং ডিসিকে, দুটি জ্যা বিএ এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে পিসিবি সমান পিএডি। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তের কেন্দ্র ও এবি আর সিডি, এটা এবি একটা জ্যা আর এখানে সিডি একটা জ্যা, এবি ও সিডি দুটি জ্যা। তাহলে এবি ও সিডিকে বর্ধিত করা হয়েছে। এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে।
তো এখন পিসিবি কোন পিসিবি এই কোণটার নাম পিসিবি। কোন পিএডি তাহলে এই দুটি যে আচ্ছা পিএডি এই দুটো কোণ নাকি পরপর সমান হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা এই বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল কোণের মান সমান হয়, সেই হিসাবে এই কোণটা পরপর সমান। এটা লিখে ফেলি। এই কোণের নাম পিএসি, এই কোণের নাম এবিসি, এই কোণের নাম এডিসি। এবিসি ও কোণ এডিসি একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এবিসি সমান কোণ এডিসি। এবার দেখো, এবার এই কোণটা অ্যাকচুয়ালি এই কোণটা এই যে ত্রিভুজ দেখা যাচ্ছে এর একটা কোণ, তাহলে এই কোণটার মান হবে ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি যোগফল, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই কোণটার ক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এপিডি। ত্রিভুজ এপিডি এর কোণ পিএডি সমান 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে এই কোণটা ডি কোণটা অর্থাৎ এডিসি, তার থেকে বিয়োগ করতে হবে এপিসি। ও ত্রিভুজ, এবার এই ত্রিভুজটা পিসিবি, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিপিসি এর কোণ, এই কোণটা 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করব আর এটা বিয়োগ করব। কোণ এই কোণের নাম পিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এই কোণটা এর নাম এবিসি মাইনাস কোণ এপিসি। তাহলে এই দুটো জায়গা দিয়ে তুলনা করি, এটা আর এটা আমি এখানেই লিখি, বা কোণ পিসিবি এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস এবিসি আর এডিসি পরপর সমান এখানে দেখিয়েছি, তাহলে এই এবিসি জায়গাতে এডিসি বসাবো মাইনাস কোণ এপিসি। তাহলে দেখো এইটা কোন কোণকে নির্দেশ করছে, এই কোণটাকে নির্দেশ করছে 180 ডিগ্রি মাইনাস এডিসি মাইনাস এপিসি, এটা অ্যাকচুয়ালি কোণ পিএডি, তাহলে সমান কোণ পিএডি লিখতে পারি। তাহলে পেলাম এই কোণটা সমান এটা সমান পিএডি, অর্থাৎ কোণ পিসিবি সমান কোণ পিএডি। তাহলে এখানে প্রমাণ করতে বলা হয়েছিল পিসিডি আর পিএডি নাকি পরপর সমান, পিসিবি আর পিএডি পরপর সমান, এখানে লিখব প্রমাণিত। এবিসি ত্রিভুজের এবি সমান 2a - 1 সেমি, এসি সমান 2√2a সেমি আর বিসি সমান 2a + 1 সেমি হলে কোণ বিএসি এর মান কত হবে? তাহলে এবিসি ত্রিভুজ নাম দিলাম এবি সমান 2a - 1 সেমি আর এসি সমান 2√2a সেমি আর বিসি সমান 2a + 1 সেন্টিমিটার। তাহলে এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এই দুটো কোণের বর্গের যোগফল করব, 2√2a হোল স্কোয়ার প্লাস 2a - 1 তার হোল স্কোয়ার সমান 2 দুগুণে 4 আর এর স্কোয়ার করলে 2a হলো 4 এবং 2a, তাহলে 8a প্লাস 2a - 1 তার হোল স্কোয়ার,
তাহলে এটা একটু আগে পরে করে লিখলে হোল স্কোয়ার প্লাস 8a সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1। তাহলে এটাকে আমি এইভাবে সাজিয়ে লিখেছি, কারণ আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের দুখানা সূত্র আছে, একটা সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 2a প্লাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা ছিল এসি, এটা ছিল বিসি এবি, আর এটা হয়ে গেল এসি। তাহলে অতএব আমরা বলতে পারি কি যে এইটা কিন্তু এই বিসি এর হোল স্কোয়ার, বিসি স্কোয়ার সমান এটা হলো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি হবে। অতিভুজ বিসি এর বিপরীত কোণ বিসি এর বিপরীত কোণ এটা বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে এটার মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এরপর 8-এর দাগে আছে সেক 5 থিটা, সেক 5a সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি, এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করি। তাহলে এখানে আছে সেক 5a ইজ ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে এর মান বের করতে হবে। তো আমরা জানি যে সেককে কোসেক করতে গেলে আমরা সেককে কোসেক লিখতে পারবো, কিন্তু কোণের জায়গাটা পাল্টে এটা 90 ডিগ্রি মাইনাস 5a লিখতে হবে। তাহলে সেক হয়ে গেল কোসেক সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে উভয় দিক দিয়ে কোসেক তুলে দিলে আমরা পাই 90 ডিগ্রি মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36 ডিগ্রি বা মাইনাস 5a, এটা বাদিকে আনলে মাইনাস a সমান 36 ডিগ্রি, 90 ডিগ্রি ডান দিকে নিয়ে গেলে মাইনাস 90 ডিগ্রি। মাইনাস 6a ইজ ইকুয়াল টু 90 থেকে 36 বিয়োগ করতে হবে। তাহলে এটা 6 হাতে 1 4 54, এটা হলো 54 ডিগ্রি। মাইনাস কেটে দিলাম, a সমান 54 ডিগ্রি বাই 6 6 নং 54, তাহলে a সমান 9 ডিগ্রি। তাহলে এখানে এর মান নির্ণয় করো লেখা আছে, তাহলে a সমান 9 ডিগ্রি। এরপরে 4-এর 9, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/2, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই প্রথম কোণের মান যেটা দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান সমান এটা আছে π/2। তাহলে আমি এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে হিসাব করব। তাহলে পায়ের মান 180 ডিগ্রি বাই 2, আর 180-র হাফ হচ্ছে 90 ডিগ্রি। তৃতীয় কোণের মান আমরা জানি তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, দুটো পেয়ে গেছি। তাহলে তৃতীয় কোণটি হবে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করব, তারপরে 65 ডিগ্রি বিয়োগ করব। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি হয়, মাইনাস 65 ডিগ্রি। 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়, 65 বিয়োগ করে 25 ডিগ্রি হবে, 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি কোণ পেলাম। তাহলে একে যদি বৃত্তীয় পদ্ধতিতে আনতে চাই, তাহলে 25 ইন্টু πc/180, সি এই কথার মানে হলো রেডিয়ান। 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা হলো 5 36 180। তাহলে 5πc/180
36। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 25 ডিগ্রি ও বৃত্তীয় মান সমান 5 পাই সি বাই 36। এরপরে 10, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আয়তন হলো 1/3 পাই আর স্কয়ার এইচ আর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। এই দুটো সাংখ্যমান সমান। শঙ্কুটি উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করো। উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, কেবল দেওয়া নেই তির্যক উচ্চতা, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য দরকার হবে। তাহলে মনে করি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ভুল বললাম, এখানে তির্যক উচ্চতা দরকার। মনে করি তির্যক উচ্চতা সমান এল একক। অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। এই দুটো সমান বলা আছে। পাই আর স্কয়ার এইচ সমান পাই আর এল, বজ্রগুণ করলে পাই আর স্কয়ার এইচ সমান 3 পাই আর এল। তাহলে উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করব, তাহলে পাবো পাই আর স্কয়ার এইচ বাই পাই আর 3 পাই আর এল বাই পাই আর। পাই কেটে দিলাম, আর কেটে দিলাম, আর কাটলাম, একটা আর কাটছে, পাই কেটে দিলাম, তাহলে পাবো আর এইচ সমান এটা 3L। এখন শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে L² সমান H² + R², এটা সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা এখানে ব্যবহার করব, তো তার জন্য আমাকে L² আনতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করছি, R² H² সমান 3 × 9 L²। তো L² এর জায়গাতে এটা বসাতে পারি, 9টা বসালাম, L² জায়গাতে এটা বসালাম, তাহলে 9H² + 9R², এটা হলো। তাহলে আমাকে আনতে হবে 1/h² + 1/r²। তো তার জন্য R² H² আছে, এই R² H² দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। আমরা পেয়েছি আলটিমেটলি R² H² সমান 9H² + 9R²। তা যদি 1/r² আনতে হয় এবং 1/h² আনতে হয়, তাহলে উভয় পক্ষকে R² H² দিয়ে ভাগ করব, সমান 9H² বাই R² H² প্লাস 9R² বাই R² H²। দেখো আমাকে 1/r² আনতে হবে, H² কেটে যাচ্ছে, তাহলে 9/r² আসছে, 1/r আসছে না। তাহলে এক কাজ করি, এটা 9R² H² দিয়ে ভাগ করি। উভয় পক্ষকে ভাগ করলে বাদিকে R² কেটে যাচ্ছে, H² কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/9। ডান দিকে H² কেটে দিলাম, 9 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 1/r² প্লাস এখানে 9 কেটে দিলাম, R² কেটে দিলাম, তাহলে থাকছে 1/h²। তাহলে 1/r² প্লাস 1/h² সমান 1/9। তাহলে বা 1/h² প্লাস 1/r² ইজ ইকাল টু 1/9
তাহলে এর মান পেয়ে গেলাম। এরপরে লেখা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তো যখন হ্রাস বা বৃদ্ধি কিছুই করবো না তখন পায়ের স্কেল এইচ যদি ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা এইচ হয়, তাহলে এখানে ধরে নেব যে মনে করি চোঙের উচ্চতা এইচ ও ব্যাসার্ধ সমান আর একক, অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। তারপরে 50% হ্রাস করলে ব্যাসার্ধ হয়, 50% হ্রাস করলে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ আছে আর, হ্রাস করছি মানে মাইনাস 50% মানে আর এর 50% একক, কাটাকুটি করলে 1 নিচে 2 সমান আর মাইনাস আর বাই 2 একক সমান আর এবং 2 গুণ করলে 2r থেকে আর বিয়োগ করলে আর বাই 2 একক। আর 50% বাড়ালে উচ্চতা হয়, আগে ছিল এইচ বাড়িয়েছি বলে প্লাস এইচ এর 50%, তাহলে এইচ ইন্টু 50/100 একক 1 2 সমান এইচ প্লাস এইচ বাই 2 একক। 2 আর এইচ যোগ গুণ করলে 2h প্লাস এইচ মানে এটা হলো 3h/2 একক। আয়তন হয়, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, যেখানে এইচ আছে 3h/2 আর ব্যাসার্ধ আর আছে r/2, এটা ঘন একক সমান এটা হলো 3 নিচে আছে 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে 3/8 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 এই না, এখানে ছিল পাই আর স্কয়ার এইচ আর এটা হয়েছে 3/8 পাই আর স্কয়ার এইচ। তো এখানে আছে যে আয়তনের চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে দেখো যে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে 3/8 পাই আর স্কয়ার এইচ আর আগে ছিল পাই আর স্কয়ার এইচ, এটা হলো পরিবর্তন, পরের পার্ট মাইনাস আগের পার্ট বা আগের মান। তাহলে এটা হলো পরিবর্তন। আর যদি আমরা শতকরা পরিবর্তন চাই তাহলে এখানে প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান হবে 3/8 থেকে, তাহলে মনে করো এখানে 8 আর নিচে 1 আছে, তাহলে লসাগু 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 3 3, তাহলে 3 পাই আর স্কয়ার এইচ মাইনাস এখানে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 দিয়ে পাই আর স্কয়ার এইচকে গুণ, তাহলে 8 পাই আর স্কয়ার এইচ আর নিচে পাই আর স্কয়ার এইচ এখানে 100% সমান এখানে বিয়োগ করলে -5 পাই আর স্কয়ার এইচ বাই 8 আর এটা নিচে আছে, তাহলে 1/পাই আর স্কয়ার এইচ ইন্টু 100%, তাহলে পাই আর স্কয়ার এইচ কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দুগুণ 8, তাহলে 5 25 125 বাই 2%, তাহলে 125-এর হাফ, 100-এর হাফ 50 আর 25-এর হাফ 12.5, তাহলে 50-এর 12.5 62, তাহলে 62.5%, বা অন্যভাবে বলতে গেলে বলতে হয় 62.12%, তাহলে এটা 62.5% বা 62.12%। আর তার আগে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস অর্থাৎ এটা কি হ্রাস পেয়েছে, অতএব আয়তন 62.5% হ্রাস পাবে। তারপরে আছে যদি ইউআই সমান এটা আছে, এফআই ইউআই সমান 20 আর এফআই সমান
সামেশন অফ এফ আই সমান 100, তাহলে এক্স বারের মান বের করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে ইউআই সমান এক্স আই মাইনাস 25/10, অতএব এখানে এ সমান এই 25 এবং এইচ সমান এই 10, অতএব আমরা গড় বের করবো এক্স বার, এটা সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ সমান এ দিলাম 25, সামেশন অফ এফ আই ইউআই এটা আছে 20 আর এটা আছে 100, এইচ আছে 10, কাটাকুটি করলে 10, 2, তাহলে 25 + 2 = 27, তাহলে এটা হলো গড়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।